আমার নাম রাজেশ অধিকারী। নিউ হরিজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে ক্লাস 11-এর প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো ক্লাস 11-এ অনেকেই দেখেছি যে গুরুত্ব দিয়ে 11টাকে মানে পড়াশোনা করতে চায় না। প্রথম দিকে একটু শুরু করে ঠিকঠাক করে, কিন্তু তারপরে যেই 2 মাস 4 মাস 6 মাস হয়ে যায়, তারপরে মনে করে যে 11-এ পরীক্ষাটার কোনো গুরুত্ব নেই, সুতরাং এটা খুব একটা ভালোভাবে না পড়লেও হবে। কিন্তু প্রথমেই বলে রাখছি, প্রথমে আমি নেগেটিভ জিনিস দিয়ে শুরু করলাম, পজিটিভ জিনিস দিয়ে আমি শুরু করবো না, কারণ এটা সায়েন্সের সাবজেক্ট। যে না সবাই পারবে, খুব সহজ, বিষয়টার জায়গা না এটা। বিষয়টা হচ্ছে সহজ। যদি তোমরা সহজ বলে মনে করে পড়ো তাহলে খুব সহজ জিনিস, কিন্তু যদি কঠিন মনে হয় তখন কিন্তু তোমাদের অন্য কিছু ভাবতে হবে প্রথমেই। তো সায়েন্সে যে সাবজেক্ট আমি শুরু করব, কেমিস্ট্রি, সেখানে 70 নাম্বার আছে লেখাতে। ঠিক আছে, 100 নম্বরের মধ্যে 70 নাম্বার লেখাতে আছে, 30 নাম্বার আছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালে 30 নাম্বার তোমাদের পেতে খুব একটা প্রবলেম হবে না। সেখানে তোমরা 28, 29, 30 ইত্যাদি পেয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যে থিওরিটিক্যাল পার্ট আছে 70 নাম্বারের, সেই 70 নাম্বারটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, সুতরাং প্রথম ক্লাস থেকেই এবং প্রথম দিন থেকেই তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশুনো করো এবং ক্লাসগুলো ভালোভাবে করো, তাহলে দেখবে তোমরা এই সমস্ত কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না, খুব সহজই লাগবে। কিন্তু প্রথম থেকেই যদি গুরুত্বহীনভাবে পড়াশুনো করো, যে ঠিক আছে পড়লে হলো, না পড়লে হলো, ঠিক আছে একটা ক্লাস করলাম না তাতে কী অসুবিধা, এই সমস্ত কিছু মনে করলে কিন্তু কোনোভাবেই কিছুই করতে পারবে না। পুরো সায়েন্স নেওয়াটাই তোমাদের সময়টাই অপচয় হবে এবং সায়েন্স নেওয়াটা বৃথা হয়ে যাবে। তো সেইভাবেই শুরু করবে, যে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে বুঝবে। কোনো রকম সমস্যা হলে আমার ক্লাসে, কোনো রকম যদি সমস্যা হয় বোঝার, অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবে। যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করে নেবে। ঠিক আছে, আজকের ক্লাসে যা পড়াবো সেই সমস্যাটা তো পরের দিন অবশ্যই বলবে, বা আজকে যদি সমস্যা হয় সেটাও তোমরা বলবে। ঠিক আছে, বলে সমস্যাটা সমাধান করতে করতে আমরা এগোবো, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না, তাহলে সায়েন্সটা সবার কাছে খুব সহজ। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, তোমরা দেখেই বুঝতে পারছো এখানে লেখাই আছে ক্লাস 11-এর যে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার কিন্তু প্রথম দিন শুরু করছি না। ফার্স্ট চ্যাপ্টার প্রথম দিন শুরু করছি না, তারও কিছু কারণ আছে। ফার্স্ট চ্যাপ্টার শুরু করা যায়, প্রথম দিন ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করা উচিত, কিন্তু আমি ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করছি না এই কারণেই, কারণ ফার্স্ট চ্যাপ্টারে অনেক রকমের অঙ্ক আছে নতুন নতুন। এইবার অঙ্ক করতে গেলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এবার সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার কিন্তু এই অনলাইন ক্লাসে দেখানোটা খুব একটা সহজ হবে না। সেই জন্য আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করছি না, কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু আমরা অনলাইনে তো খুব ভালোভাবে দেখাতে পারবো না। সেই জন্য ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করছি না, ওখানে অনেকটা অঙ্ক আছে। সেই জন্য আমরা সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করছি। তো সেকেন্ড চ্যাপ্টারটা সবচাইতে আমার মনে হয় সহজ চ্যাপ্টার। ক্লাস 11-এর মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার আমার মনে হয় সেকেন্ড চ্যাপ্টার। সুতরাং সেই সেকেন্ড চ্যাপ্টার নিয়েই শুরু করছি, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে তোমাদের কিন্তু 9 বা 10-এ কিছুটা কনসেপ্ট অটোমেটিক চলে এসছে, কিছুটাই চলে এসছে। তো সেই কনসেপ্টটাই আমরা পুনরাবৃত্তি করব এবং সেখান থেকেই শুরু হবে। 9-10-এ যতদূর পড়ে রেখেছো সেখান থেকে আমরা ক্লাস 11-এর পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা শুরু করব। দেখো, তোমরা পরমাণুর গঠনে এটা তো শিখেছো যে পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, এটাও জানো। তাহলে এই যে নিউক্লিয়াসও থাকে, বৃত্তটা আমার ঠিক হয়নি ভালো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে নিউক্লিয়াসটা আছে প্লাস দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে নিশ্চয়ই জানো। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি কি? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা ঘুরছে বাইরের কক্ষপথে সেটা হচ্ছে ইলেকট্রন। এই কনসেপ্ট তোমরা কিন্তু পেয়ে গেছো, তো আমি একবার বলে রাখলাম ইলেকট্রন। তো এইগুলো নিয়েই আমরা আলোচনা করব আজকে। তো দেখো, এখানে এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে যে ফার্স্ট থিওরিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোরের থিওরি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো সেইটা আমরা একটু লিখি। বোরের থিওরি নিয়ে আমরা আলোচনা করব। দেখো,
বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল এটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালোভাবে শিখবে। বোরের পরমাণু মডেলে কয়েকটি স্বীকার্য আছে, ঠিক আছে, স্বীকার্য আছে কয়েকটি, সূত্র না, কিন্তু সূত্র এবং স্বীকার্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কয়েকটি স্বীকার্য আছে। স্বীকার্য সেগুলো কি কি? মোট 3টি স্বীকার্য আছে। 1 নম্বর স্বীকার্য হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, মানে যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথটি হতে হবে বৃত্তাকার, সেটা বোর কিন্তু প্রথমে বলেছিল। অর্থাৎ কক্ষপথটি বৃত্তাকার হবে, এটা একটা স্বীকার্য। এর সঙ্গে আরও কটা জিনিস বলেছে, যে বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা আবর্তন করবে, ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করছে বৃত্তাকার কক্ষপথে, এইভাবে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা আবর্তন করবে সেই সময় এই ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু স্থির থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। তাহলে 2 নম্বর হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনের সময় তার শক্তি স্থির রাখবে, জিনিসটা ভালোভাবে বুঝবে। ইলেকট্রন কিন্তু স্থির না, ইলেকট্রন যেটা ঘুরছে, ইলেকট্রন তো স্থির হলে ইলেকট্রন এক জায়গাতেই থাকতো, ইলেকট্রন স্থির না, ইলেকট্রন কিন্তু কক্ষপথে ঘুরছে, কিন্তু এই ইলেকট্রনে কি স্থির আছে? শক্তিটা স্থির থাকবে, এবং ইলেকট্রনের যে শক্তি সেইটাই হবে এই কক্ষপথের যে শক্তি, সেই শক্তিটাই হবে ওই ইলেকট্রনের শক্তি। কক্ষপথের শক্তি, এর সঙ্গে এটাও যুক্ত করে দিচ্ছি, কক্ষপথের যে শক্তি, যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের যে শক্তি, সেটাই হবে ওই ইলেকট্রনের শক্তি, সমান ওই ইলেকট্রনের শক্তি। এবং এই যে কক্ষপথটা, এটা কিন্তু একাধিক হতে পারে, যে আমি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি কক্ষপথ এঁকেছি, সেখানে একটি ইলেকট্রন এঁকেছি, তা কিন্তু না। একটা কক্ষপথে কিন্তু একাধিক ইলেকট্রন থাকতে পারে, দুটো থাকতে পারে, ঠিক আছে, তার সঙ্গে একাধিক কক্ষপথও কিন্তু থাকতে পারে, এরকমভাবে আলাদা আলাদা কিন্তু কক্ষপথও থাকতে পারে। তো যে কক্ষপথেই থাকুক না কেন, ইলেকট্রনটা এই কক্ষপথে থাকুক, বা ইলেকট্রন এই কক্ষপথে থাকুক, বা ইলেকট্রন এই কক্ষপথে থাকুক, ইলেকট্রন স্থির থাকবে না, ইলেকট্রন ঘুরবে, কিন্তু ওই ইলেকট্রনের যে শক্তি, এনার্জি, সেই এনার্জিটা হবে এই যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের এনার্জি সমান। অর্থাৎ আর একটু যদি ডিটেলসে যাই, মনে করো এইটা যে কক্ষপথ আছে এই নিউক্লিয়াসের পরে, এইটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ, সেটাকে আমি n সমান 1 নাম দিচ্ছি, 1 নম্বর কক্ষপথ। আর এইটা কক্ষপথ, মানে কক্ষপথের যে সংখ্যা সেটা n দিয়ে প্রকাশ করা হয়, এটাকে দিচ্ছি 2 নম্বর কক্ষপথ। তো এই 2 নম্বর কক্ষপথে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনের শক্তি যা, এই ইলেকট্রনের শক্তি কিন্তু একই হবে। কেন একই হবে? কারণ আমরা বলেছি যে কক্ষপথে যখন থাকবে সেই কক্ষপথের শক্তি সমান হবে ওই ইলেকট্রনের শক্তিগুলো, এই কারণে। সেই জন্য এই যে কক্ষপথগুলোর যে শক্তি, সেই কক্ষপথের শক্তিগুলোকে বলা হয় সুস্থির কক্ষপথ। কক্ষপথের যে শক্তিগুলো স্থির থাকে বলে কক্ষপথগুলোকে আলাদাভাবে কি নাম দেওয়া হয়? সুস্থির কক্ষপথ। বাস, ইংলিশটাও মনে রাখবে, কারণ তোমরা যখন জয়েন্ট পরীক্ষাতে বসবে তখন ইংলিশ টার্মগুলো কিন্তু লাগে, আমি একটু আধটু বলে দেবো মাঝে মাঝে। স্টেশনারি অরবিট, কক্ষপথ মানে হচ্ছে অরবিট, স্টেশনারি অরবিটও বলা হয়। তো এই দুটো স্বীকার্য হলো। তাহলে 3 নম্বর যে স্বীকার্য, সেইটা হচ্ছে আরও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা স্বীকার্য। সেই 3 নম্বর স্বীকার্যটা কি? 3 নম্বর স্বীকার্য হলো, কোনো সময় কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো একটা ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, সেই সময় দেখা যাচ্ছে ওই পরমাণুটাকে আমি বাইরে থেকে উত্তেজিত করলাম। উত্তেজিত কি করে করব? উত্তেজিত করব এইভাবেই, মনে করো সেই পরমাণুটাকে, ধরো এটা একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণু ধরে নাও, ধরো এটা আমি যেটা বোঝাচ্ছি
ধরো এইচ পরমাণু দিয়ে বোঝাচ্ছি। এখানে আমরা এইচ পরমাণুর কথাই কেন বললাম, অন্য পরমাণুর কথাও কিন্তু বলতে পারতাম, সোডিয়ামও তো একটা পরমাণু, সোডিয়াম পরমাণুর কথা কিন্তু বলতে পারতাম, কিন্তু এখানে বললাম না এই কারণেই, কারণ আমরা একটু পরে দেখবো পরপর যত বোর্ডের পরমাণু মডেলের মধ্যে ঢুকবো, এই মডেলের মধ্যে কিন্তু অনেক ভুলভাল আছে, অনেক ভুল আছে এর মধ্যে, ঠিক আছে। এবং এই ভুলটা তুমি মনে করো না, বোর কিন্তু বিশাল বড় একটা বিজ্ঞানী, নিলস বোর, ইনি কিন্তু বিশাল বড় একজন বিজ্ঞানী, ইনি যে ভুল বলেছেন সেটা কিন্তু না, ইনি ভুল বলে এটাই মানে ঠিক করে দিয়েছে যে সঠিকটা কেউ আবিষ্কার করুক, এবং এনার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিয়ে রিসার্চ করতে করতে অনেক ভালো ভালো জিনিস কিন্তু পরে আবিষ্কৃত হয়েছে। তো ইনি যখন করেছিলেন সেই সমস্ত কাজগুলো সব হাইড্রোজেন পরমাণুকে নিয়েই করেছিলেন, ওই জন্য হাইড্রোজেন পরমাণুর জন্য প্রযোজ্য এখন বলা হচ্ছে, সোডিয়ামের জন্য প্রযোজ্য না এটা। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই আমি ধরছি কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেই সময় যদি ওই পরমাণুটাকে বাইরে থেকে তাপশক্তি দেওয়া হয়, তাপশক্তি যদি দেওয়া হয়, অর্থাৎ যদি তাপ দেওয়া হয়, তাহলে শক্তি দিলে এ কিন্তু উত্তেজিত হয়ে যাবে ওর নিউক্লিয়াসটা শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে উত্তেজিত হয়ে যাবে, ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে যখন ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বাইরে থেকে শক্তি সংগ্রহ করে এই ইলেকট্রনগুলো নিম্নতর যে কক্ষপথ, মানে n=1 কক্ষপথটাকে আমরা বলছি নিম্নতর, আর n=2, 3, 4, 5, 6, 7 এরকম পরপর আছে অনেক কক্ষপথ, সেগুলো কিন্তু উচ্চতর কক্ষপথ। তো বাইরে থেকে শক্তি নিয়ে ইলেকট্রনগুলো নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে চলে যাবে। আমি দেখা যাচ্ছে এখানে n=1 থেকে n=3 উদাহরণই ধরছি। তো ইলেকট্রনটা মনে করছি যে n=1 থেকে n=3 চলে গেল বাইরে থেকে শক্তি নিয়ে। এইবার তুমি শক্তি দেওয়া বন্ধ করে দিলে, শক্তি দেওয়া যদি বন্ধ করে দাও তখন সেই ইলেকট্রনটা কিন্তু ওখানে আর থাকতে পারবে না। তখন করবে কি, ওই ইলেকট্রনটা যে শক্তিটা নিয়েছিল সেই শক্তিটা আবার বিকিরণ করে দেবে, বাইরে ছেড়ে দেবে, ছেড়ে দিলে তখন সেই ইলেকট্রনটা আবার সেই উচ্চতর কক্ষপথ থেকে নামতে নামতে আবার নিম্নতর কক্ষপথে নেমে আসে। এইবার দেখো মজার বিষয় এটাই হলো যে n=1 ছিল ইলেকট্রনটা, শক্তি সংগ্রহ করে n= দেখা যাচ্ছে 3 গেল, আমি উদাহরণ হিসেবে বলছি, n=1 থেকে 3 গেল, এইবার দেখা যাচ্ছে 3 থেকে কিন্তু 2-এও নামতে পারে, আবার 1-এও নামতে পারে। সেটা কোথায় নামবে সেটা নির্ভর করবে কার উপরে, সেটা নির্ভর করবে যে ওই ইলেকট্রনটা কী পরিমাণ শক্তি বিকিরণ করতে পারছে সেটার উপর নির্ভর করে। যত বেশি পরিমাণ শক্তি বিকিরণ করতে পারবে, যত বেশি পরিমাণ শক্তি বিকিরণ করতে পারবে, ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের আরও নিকটে এগিয়ে আসবে। আমরা এগুলো নিয়ে আরও ডিটেলসে পরে আলোচনা করব, এখন স্বীকার্যের মধ্যে যেগুলো বলার সেগুলো বলছি। তাহলে বাইরে থেকে শক্তি নিয়ে ইলেকট্রনগুলো নিম্নতর থেকে উচ্চতরে যাবে, এবং শক্তি ছেড়ে দিলে উচ্চতর থেকে নিম্নতর কক্ষপথে কিন্তু আস্তে আস্তে নেমে আসবে। যাবার সময় শক্তি নিয়ে যাবে, ফিরে আসার সময় শক্তি ছেড়ে দিয়ে ফিরে আসবে। এই যে ফিরে আসার সময় যে শক্তি ছেড়ে দিচ্ছে, শক্তিটা যে ছেড়ে দিচ্ছে, সেই শক্তি ছেড়ে দিলে আমরা কিন্তু মাঝে মাঝে দেখবে যে বিকিরণ আকারে আমরা কিন্তু এখান থেকে বর্ণালীও দেখতে পাবো, একটা বর্ণালী বা রেখা বর্ণালী কিন্তু এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এই রেখা বর্ণালীটার যে মানে উৎপন্ন হবে, রেখা বর্ণালী যে উৎপন্ন হবে সেটা কিভাবে উৎপন্ন হবে, সেটা উৎপন্ন হবে যখন ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে নিচে নেমে আসবে, সেই সময় দেখব যেটা রেখা বর্ণালী পাওয়া যাবে, বিভিন্ন কালার সৃষ্টি হতে পারে, আমরা রঙিন দেখতে পারি বিভিন্ন জিনিস, বিভিন্ন অ্যাটম দেখা যাচ্ছে উত্তপ্ত করলে একরকম রং দেখায়, সেই রংটা কিন্তু এই সমস্ত কারণেই দেখায়, ঠিক আছে। যেগুলো তোমরা দেখবে ল্যাবরেটরি যখন টেস্ট করবে, ল্যাবে তোমরা যখন যাবে সেখানে তোমরা দেখো সোডিয়ামের টেস্ট করবে, ক্যালসিয়ামের টেস্ট করবে, ঠিক আছে, বিভিন্ন ধাতু ইত্যাদি টেস্ট করবে, ক্যালসিয়াম, সিজিয়াম ইত্যাদি ধাতুর কিন্তু টেস্ট করবে, সেই সময় দেখবে যে এক একটা ধাতুর ক্ষেত্রে বর্ণ কিন্তু এক এক রকম হচ্ছে। সেই যে বর্ণ এক এক রকম হোক তার কারণ আছে, কিন্তু এই যে বর্ণ দেখা যাচ্ছে কার জন্য, এই বর্ণালীর জন্য। এই যে রেখা বর্ণালীটা পাওয়া যাচ্ছে, ইলেকট্রনগুলো যেই তাপ দিচ্ছে সেই কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখবে ফ্লেম টেস্ট যখন করবে যেই তাপ দেবে তখন কিন্তু পাবে না, দেখবে কিছুক্ষণ পরে সেগুলো কিন্তু রঙিন হয়ে যায়। তো এই যে রঙিন হওয়ার কারণটা হচ্ছে বোরের যে 3 নম্বর স্বীকার্য তার মধ্যে কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে, 3 নম্বর স্বীকার্য। এবং এই যে বোরের পরমাণু মডেলের যে স্বীকার্যের মধ্যে তিনি একটা ছোট্ট একটা সূত্র দিয়েছিলেন, যে সূত্রটার কোনো রকম কিন্তু মানে থিওরিটিক্যাল ব্যাখ্যা নেই, কিন্তু ওই সূত্রটা যে ভুল এটাও কেউ আর প্রমাণ করতে পারেনি। বিশাল বড় বিজ্ঞানী নিলস বোর এমন একটা মানে থিওরি দিয়েছেন, মানে এই যে থিওরিগুলো এগুলো স্বীকার্য, কোনো সূত্র না,
এগুলো কিন্তু স্বীকার্য কোনো সূত্র না, এবং এর মধ্যে একটা গাণিতিক উদাহরণ দিয়েছেন এমন সুন্দর, সেই গাণিতিক উদাহরণটা আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারি, কিন্তু ওর কোনো ভিত্তি নেই। তো এটাই দিয়ে বুঝতে পারো যে নিলস বোর কত বড় মাপের একটা বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, তো সেইটা কি, সেটা তিনি কি সূত্র দিয়েছিলেন একটু দেখা যাক সূত্রটা কি। নিলস বোরের যে সূত্রটা সেটা সেই সূত্রটা হলো খুব সুন্দর একটা সূত্র। এই সূত্রটা আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাবো, যেটা MVR ইকুয়াল টু NH বাই 2 পাই বাই 2 পাই। এইটা হচ্ছে বোরের সূত্র বলা হয় এটাকে। তো MVR ইকুয়াল টু NH বাই 2 পাই, এখানে M মানে কি, এম দিয়ে কি প্রকাশ করা হচ্ছে, এম মানে প্রকাশ করা হচ্ছে যে বস্তুটা নিয়ে আলোচনা করা হচ্ছে, বস্তু বা কণা, সেই কণার ভর মাস। ভিটা কি, সেই কণার বেগ, কি বেগে ঘুরছে। আরটা কি, আরটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, যে পরমাণুটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই পরমাণুর ব্যাসার্ধ, রেডিয়াস। এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, কোন কক্ষপথে কাজটা করছি আমরা সেই কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা। এইচটা কি, এইচটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, এইচটা প্লাঙ্কের ধ্রুবক। আর 2 একটা সংখ্যা, আর পাইও একটা সংখ্যা, 22/7 নিশ্চয়ই জানো, এটা একটা সংখ্যা। কিন্তু এই যে MVR এই পুরো টার্মটা কি, MVR এই পুরো টার্মটাকেই বলা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আচ্ছা, শুধু ভরবেগ বললে কি হবে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভরগুণ বেগ। ভরটা কি, মাস, এমটা হচ্ছে ভর আর ভিটা হচ্ছে বেগ, তাহলে MV এটা হচ্ছে ভরবেগ। আর যেই কৌণিক ভরবেগের কথা আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক কথাটা আসলেই তার সঙ্গে কিন্তু রেডিয়াসটা গুণ হয়ে যাবে, অর্থাৎ যে রেডিয়াসটা নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ আমি যদি একটু ছবি এঁকে বোঝাতে চাই, ওই আটটা কোথা থেকে আসছে, এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আবর্তিত হচ্ছে, এই যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এই কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, এইটা কিন্তু আর। তো এই আরটা কিন্তু ফার্স্ট কক্ষপথের ক্ষেত্রে, আমরা যদি পরের কক্ষপথে চলে যাই তখন কিন্তু আরটা চেঞ্জ হয়ে যাবে, তখন আরটা কোনটা হবে, এই আরটা হবে। দেখা গেল এখানে একটা ইলেকট্রন আছে, এই আরটা হবে। ঠিক আছে, তো সেই আর যেখানকার ইলেকট্রন নিয়ে আলোচনা করছি সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেটা হবে। তো ভরবেগ বললে মনে রাখবে M ইন্টু ভি, আর কৌণিক ভরবেগ দিলে শুধু আটটা গুণ হতে হতে যাবে। তো কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে এই যে ইলেকট্রনটা ঘুরছে এখানে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তার কৌণিক ভরবেগটা কি হবে, NH বাই 2 পাই, এইটার সঙ্গে সমান হবে। অর্থাৎ যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথটা দিয়ে গুণ করবে, অর্থাৎ 1 নম্বরে থাকলে 1 দিয়ে গুণ, গুণ H একটা ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, আমি মানটা বলে দিচ্ছি, আর 2 ধ্রুবক, পাইও ধ্রুবক। অর্থাৎ এই দিকের টার্মটা কিন্তু ধ্রুবক। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বার করার কিন্তু খুব সহজ একটা সূত্র নিলস বোর দিয়ে দিয়েছেন বিনা থিওরিতে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। এই থিওরিটা আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করব, কিন্তু এই থিওরিটা যে কোথা থেকে এলো, মানে অন্যান্য সূত্র থেকে এই থিওরিটা আসে, কিন্তু তিনি যখন প্রথম এনেছিলেন এর কোনো বাস্তব ভিত্তি ছিল না। ঠিক আছে, তো NH বাই 2 পাই এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, যে মেন ব্যাপারটা যেটা বলছিলাম যে এইচটা কিন্তু এখানে প্লাঙ্কের ধ্রুবক, এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা তোমরা একটু মুখস্থ করে রাখবে। এইচের যে প্লাঙ্কের ধ্রুবকের মানটা সেটা কত, 6.626 into 10 to minus 27 arg second, আর একটা আছে 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ঠিক আছে, জুল সেকেন্ড এই এককটা কিসে, এই এককটা এসআই এককে, আর আর্ক সেকেন্ড এটা হচ্ছে সিজিএস এককে। 6.626 10 to 27 আর এটা 34, মনে রাখবে, এটা মুখস্থ রাখবে, কারণ অঙ্কের সময় আমরা কিন্তু এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করব, এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কের সময় আমাদের কিন্তু এই যে মানটা খুব কাজে লাগবে। সুতরাং এটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, খুব বড় মান, কিন্তু এটা মুখস্থ করে রাখলে আমাদের অঙ্কের সময় খুব সুবিধা হবে।
তো এটা গেল বোরের যে সূত্র, সেটা কিন্তু mv = nh/2π। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা কিন্তু বোরের গাণিতিক রূপ। বোরের গাণিতিক রূপ, বোরের গাণিতিক রূপ বলাটা ভুল, বোরের স্বীকার্যের গাণিতিক রূপ, বোরের স্বীকার্যের গাণিতিক রূপ। তো এটা ভালোভাবে নোট ডাউন করবে। এরপরে আমরা যাচ্ছি যে বোরের যেই সূত্র mv = nh/2π এবং স্বীকার্য, এই যে গাণিতিক সূত্র এবং স্বীকার্য, এইগুলো থেকে কিন্তু ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনের চরিত্র সম্পর্কে অনেক কিছু আমরা পরে পরে জানতে পেরেছি। সেগুলো কি কি জানতে পেরেছি সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এরপরে। তাহলে বোরের সূত্রটা আগে পড়লাম, বোরের যে গাণিতিক রূপ সেটা পড়লাম, সূত্রের গাণিতিক রূপ। এবার দেখবো যে ইলেকট্রন সম্পর্কে আমরা আর কি কি জানতে পারছি বোর থেকে। দেখো, তাহলে আমরা জানবো এখান থেকে বোরের স্বীকার্য থেকে ইলেকট্রনের শক্তি রাশিমালা। ইলেকট্রনের শক্তি রাশিমালা, শক্তি আমরা কি করে জানতে পারবো ইলেকট্রনের? কিন্তু ফার্স্ট টাইমে আমরা অনেকটা দূরে চলে গিয়েছি, ফার্স্টে আমরা শক্তি সম্পর্কে জানতে পারবো না। শক্তি সম্পর্কে জানতে গেলে আমাদের এখানে অনেক কটা জিনিস আগে জানতে হবে, তারপরে শক্তি সম্পর্কে জানবো। তো আমি বড় জিনিসটা একেবারে পয়েন্ট আউট করেছি, মানে আমরা পৌঁছাবো শেষে গিয়ে সেই শক্তি রাশিমালায়, কিন্তু শুরু করব বোর থেকে, আস্তে আস্তে বেগ, রেডিয়াস, এইসবগুলো থেকে যেতে 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 আমরা আস্তে আস্তে শক্তিতে পৌঁছাবো। দেখো, খুব বড় একটা গাণিতিক উদাহরণ এটা, দেখবে ভালোভাবে। নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াস এঁকে বাইরে আমি একটা কক্ষপথে আঁকছি। কক্ষপথ কিন্তু অসংখ্য হতে পারে এবং ম্যাক্সিমাম আমরা জানার মধ্যে 7টা আঁকি, কিন্তু অসীম হতে পারে কক্ষপথ। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে মনে করো এখানে একটা ইলেকট্রনই আছে, একটা ইলেকট্রন আছে ওই পরমাণুতে। তাহলে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ কি হয়? মাইনাস হয় সবসময়। এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে কোনো একটা ইলেকট্রন যখন ঘুরছে বৃত্তাকার কক্ষপথে, মনে করো এই দিক দিয়ে এদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, সেই সময় ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে যেহেতু ঘুরছে, এই ইলেকট্রনটার কিন্তু মাইনাস চার্জ থাকার জন্য এই নিউক্লিয়াসের উপর একটা আকর্ষণ বল অবশ্যই থাকবে। আবার এই ইলেকট্রনটার বাইরের দিকে কিন্তু ছিটকে যাওয়ার প্রবণতাও থাকবে, দুটোই কিন্তু থাকবে। নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল এই ইলেকট্রনের, সেই কেন্দ্রের দিকে আকর্ষণ বলটাকে আমরা বলি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। এবং কেন্দ্র এই যেখান থেকে ঘুরছে সেখান থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা, বাইরের দিকে চলে যাওয়ার যে প্রবণতা, সেটা যে বলের জন্য হয় সেটাকে বলি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল। তাহলে দুটো বল কাজ করছে, একটা অভিকেন্দ্র বল যেটা কেন্দ্রের দিকে কাজ করছে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে চলে আসার চেষ্টা করছে, আর অপকেন্দ্র বল হচ্ছে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষেত্র আছে সেখান থেকে বাইরে চলে যাবার মতো যে বলটা কাজ করছে, সেটা হচ্ছে অপকেন্দ্র বল। কিন্তু ইলেকট্রনটা কিন্তু ছিটকে যাচ্ছে না, ইলেকট্রনটা একদমই ছিটকে যাচ্ছে না, ইলেকট্রনটা ঠিক বৃত্তাকার কক্ষপথেই ঘুরে যাচ্ছে। কেন ঘুরে যাচ্ছে? তাহলে নিশ্চয়ই এখানে যে অভিকেন্দ্র বলটা আছে, আমি এটাকে F1 দিয়ে নাম দিচ্ছি, সেই অভিকেন্দ্র বল এবং এই অপকেন্দ্র বল এই দুটো নিশ্চয়ই সমান, সমান বলেই ও নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করছে, কোনো দিকেই ছিটকে যাচ্ছে না। যদি যে কোনো একটা কম বেশি হতো, মনে করো যদি অভিকেন্দ্র বলের মান যদি বেশি হতো, তখন কিন্তু ইলেকট্রনটা কেন্দ্রের উপর এসে আপতিত হতো, বা যদি অপকেন্দ্র বলটা বেশি হতো তখন সেটা এই নির্দিষ্ট যে কক্ষপথ আছে সেটাতে না ঘুরে বাইরে ছিটকে বেরিয়ে যেত, এটা হতো। কিন্তু এটা হচ্ছে না, কারণ দুজনের বলটা সমান আছে। এখানে আমি কিন্তু ধরে নিয়েছি এটা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। বোরের সূত্রে কিন্তু আমরা এটা ধরে নেওয়া হয় যে এটা এক
ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম এর জন্য কিন্তু বোরের সূত্রটা অ্যাপ্লিকেবল। বোরের সূত্রটা অ্যাপ্লিকেবল এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম বললে আমাদের প্রথমে মনে আসে এইচ পরমাণু, হাইড্রোজেন পরমাণু, কারণ তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কটা? একটা। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই আমরা কিন্তু এই উদাহরণটা নিয়েছি। তো প্রথমে আমরা বার করছি যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধটা আমরা বার করার চেষ্টা করছি, ব্যাসার্ধ নির্ণয়। তো ব্যাসার্ধটা আমরা কি করে বার করব, মানে আর রেডিয়াসটা কি করে বার করব? দেখো, যে অভিকেন্দ্র বলটা হচ্ছে সেটা কি? অভিকেন্দ্র বলটা যেটা বার করা হয় সেটা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল। অভিকেন্দ্র বলে আর একটা নাম কি বলা হচ্ছে, বা কুলম্বীয় আকর্ষণ বল। কুলম্বীয় আকর্ষণ বল। অভিকেন্দ্র বল বা কুলম্বীয় আকর্ষণ বল সেটা কেমন? সেটা হচ্ছে যে দুটো চার্জ আছে, অপোজিট চার্জ, সেই দুটো চার্জের গুণফল বাই ওদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি লিখছি আর, এই আরটা নির্ণয় করব, সেইটার স্কোয়ার। তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের চার্জটা কি হবে? নিউক্লিয়াসের চার্জটা হবে প্লাস জেড গুণ ই, আর ইলেকট্রনের চার্জ হবে মাইনাস ই। মাইনাস কেন হয় এটা তো অবশ্যই জানো, ইলেকট্রনের চার্জ সবসময় মাইনাস হয়, কারণ প্লাস হচ্ছে নিউক্লিয়াসের চার্জ হয় এবং নিউক্লিয়াসের উল্টো চার্জটাই কিন্তু ইলেকট্রনে হয়। ঠিক আছে, নিউক্লিয়াসের যে চার্জটা হয় তার উল্টো চার্জ ইলেকট্রনে হয়। নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন চার্জ নেগেটিভ। মাইনাস ই মানে মাইনাস ওয়ান ই, একটা ইলেকট্রন আছে বলে ওয়ান ই। কিন্তু এই নিউক্লিয়াসের চার্জ প্লাস জেড লিখলাম কেন? নিউক্লিয়াসের চার্জ প্লাস ই হওয়া উচিত ছিল, জেড ইন্টু ই লিখলাম কেন? কারণ জেডটা কি এখানে? জেডটা কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। এটা অ্যাটমিক নাম্বারটা কিন্তু এর সঙ্গে গুণ করতে হবে, কারণ অ্যাটমিক নাম্বার এই জন্যই গুণ করতে হবে যে অ্যাটমিক নাম্বার দিয়ে এটা বোঝা যায় যে ওই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কতটা আছে, কারণ প্রোটনটা কিন্তু চার্জ প্লাস, তো সেই প্লাস চার্জের জন্যই তো নিউক্লিয়াসের চার্জ প্লাস হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু এখানে প্লাস জেড ইন্টু ই, অর্থাৎ প্রোটনের যে সংখ্যা সেটা গুণি। অর্থাৎ এখানে যদি আমি হাইড্রোজেনের কথাই যদি কনসিডার করি, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত হয়? এইচের ক্ষেত্রে জেড হচ্ছে এক, তাহলে এক গুণ এক, আর এটা মাইনাস এক। ঠিক আছে, তো অভিকেন্দ্র বলটা কি হলো? জেডি, অর্থাৎ নিউক্লিয়াসের যে চার্জ ইন্টু ই, ইলেকট্রনের চার্জ, আমি মডুলাস ভ্যালু নিচ্ছি ওই জন্য প্লাস মাইনাস কিছু লিখিনি, বাই যে দূরত্ব, এই দুটো চার্জের মধ্যে যে দূরত্ব তার স্কোয়ার, সমান কি হলো? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হলো অভিকেন্দ্র বল, যেটাকে আমরা লিখছি কি দিয়ে? F1 দিয়ে লিখছি। আর অপকেন্দ্র বল সেটা কি হবে? অপকেন্দ্র বল F2। অপকেন্দ্র বলটা হয় যে ইলেকট্রনটা ঘুরছে তার মাস ইন্টু তার ভেলোসিটি স্কোয়ার বাই রেডিয়াস। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের মাস, ইলেকট্রনের ভর, অর্থাৎ এমটা আমি লিখে দিচ্ছি এখানে, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। যে ইলেকট্রনটা নিয়ে আমরা আলোচনা করছি সেই ইলেকট্রনের ভর হচ্ছে এম, ভিটা হচ্ছে সেই ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে রেডিয়াস, যেটা তোমরা বলেছি এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কি? F2। আমরা একটু আগে বলছিলাম যে অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল সমান বলেই ইলেকট্রনটা কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সুতরাং এখানে যেহেতু আমি লিখছি যে F1 ইকুয়াল টু F2, অতএব জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারছো? F1 ইকুয়াল টু F2 লিখছি, সুতরাং জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর।
এটা লিখছি। এবার এই সমীকরণটা আমরা একটু সমাধান করব, সমাধান করে এখান থেকে ভি স্কোয়ারের মানটা বার করে নেব, কারণ এই ভি স্কোয়ারের মানটা আমাদের একটু পরেই কাজে লাগবে। ঠিক আছে, তো আমি এটা মুছছি, তোমরা লিখে নিও এটা। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় ক্যালকুলেশন, তোমরা একটু ভালোভাবে পরপর স্টেপ বাই স্টেপ দেখবে, স্টেপ বাই স্টেপ দেখলে কোনো সমস্যা হবে না।